হঠাৎ করে 5-6 জন ব্যক্তি গাড়ি থেকে নামলো, নেমে আমার রিক্সাটা ঘিরে ফেললো, বলে গাড়িতে উঠেন। তখন আমি বললাম, ভাই গাড়িতে কেন উঠবো? বলছে যেটা বলছে ওটা উঠেন, না হলে আপনাকে শুট করা হবে। কালেমা পড়েনি এবং আমি 100% শিওর ছিলাম যে আমাকে ক্রস ফায়ার দেওয়া হবে। অ্যান্ড গাড়ি চলতে আছে এবং আমি জিকির করতে থাকি, আমি দোয়া পড়তে থাকি। হ্যাঁ, এবং ওই সময়টা স্রেফ আমি আমার চোখে ভাসতেছিল আমার বাচ্চাদের কথা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার জীবনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক কাহিনী নিয়ে। যেই কাহিনীটা অলরেডি আপনারা আরো আমার মতো অনেক ভিকটিমদের কাছে শুনেছেন, এবং আমার ফেসবুকে আসলে যারা আছেন, আমার পরিচিত যারা আছেন, তারা জানেন অলরেডি। আমি অনেককেই পার্সোনালি বলেছি এই ঘটনা, আবার আমি ফেসবুকে লিখেও বলেছি, অনেকেই এটা দেখেছেন এবং শেয়ার করেছেন। আমার কিছু ছোট ভাইয়ের অনুরোধে আসলে আবার আপনাদের সামনে হাজির হওয়া এবং সেটা ভিডিও আকারে বলার জন্যই আপনাদের সামনে এসেছি। সো পুরা গল্পটি বলার আগে আমি আমার পরিচয়টা আপনাদের সামনে দিয়ে দিই। অনেকেই যদিও আমাকে চেনেন, যারা চেনেন না বেসিক্যালি তাদের জন্য। আমি মাসরুর আনোয়ার চৌধুরী, একজন ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন স্পেশালিস্ট। বলা যায় যে একজন রেমিটেন্স যোদ্ধা। আমি আমি যেটা করি ওয়ার্ক ফ্রম হোম, আমি যেটা করি হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন সার্ভিসটা আমি গ্লোবালি প্রোভাইড করি। সো অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার একটা আইডেন্টিটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে গত 3 বছরে আলহামদুলিল্লাহ। এই ফ্রিল্যান্সার হওয়ার আগের সময়টা এবং যখন আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাজ এ প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন স্পেশালিস্ট হিসেবে কাজ করতাম, তার মাঝখানের সময়টা নিয়ে গল্পটা। সো আমার পরিচয়টা আমি বললাম যে আমি ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন স্পেশালিস্ট, এবং বাংলাদেশে এই এই ফিল্ডে এবং এই সেক্টরে, procurement and supply chain sector, I am the top rated plus, and I am the only guy who earn যেটার আশেপাশে আসলে এখনো কেউ যেতে পারেনি আমার নিশে, প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন নিশে। সো এটা কেন বলছি, এটা অনেকটা নট সেলফ ব্র্যান্ডিং, বাট এটা বলার একটা রিজন আছে। আপনারা আমার গল্পে যখন পুরোটা শুনবেন তখন বুঝতে পারবেন। আমার পড়াশোনা হচ্ছে, আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট হাই স্কুল থেকে 2005 সালে এসএসসি পাশ করি, আর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করি 2007-এ। এবং আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে 08 ব্যাচ। সো পড়াশোনা শেষ করার পর যথারীতি চাকরি খুঁজতে হয়। সো আমি চাকরি শুরু করি 2014 সাল থেকে, 14 সাল থেকে। সো আমার ক্যারিয়ারে আমি 2টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। একটা হচ্ছে র্যাডিসন ব্লু চিটাগং বেভিউ, আরেকটা মাল্টিন্যাশনাল হোটেল চেইন সেম, আরেকটাতে কাজ করি ঢাকাতে, সেটা হচ্ছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। এটা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের একটা চেইন হোটেল। হলিডে ইন আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো সিটিতে আপনারা পাওয়া যায়, আপনি চিনবেন। সো আমার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ছিল হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো সেখানেও আমি আসলে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন স্পেশালিস্ট হিসেবে কাজ করতাম। র্যাডিসনে আমি প্রকিউরমেন্ট অফিসার হিসেবে এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেল চেইন হলিডে ইনে আমি প্রকিউরমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করি। সো ঢাকায় যখন আমি জয়েন করি, হলিডে ইনে যখন জয়েন করি, আমার বলা যায় স্যালারি ছিল 6 ডিজিট স্যালারি।
তো আমার ক্যারিয়ারের সবচেয়ে একদম বলা যায় পিক পয়েন্ট আমি ছিলাম, এবং 3.5-4 বছরে আলহামদুলিল্লাহ আমি ম্যানেজারিয়াল পজিশনে চলে যায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এবং অনেকটা বলা যায় ড্রিম ফুলফিল হয় 2019-এর লাস্টে এসে। আমি প্রকিউরমেন্ট অফিসার থেকে এক লাফে প্রকিউরমেন্ট ম্যানেজার হয়ে যাই। সো যদিও আমি ঢাকায় একা থাকতাম, আমার ফ্যামিলি থাকতো চিটাগং, আমার বাচ্চা, আমার পরিবার, ওয়াইফ, বাট ডেইজ ওয়াজ গুড অন দ্যাট টাইম। এবং যেহেতু 6 ডিজিট স্যালারি ইনকাম করতাম, লাইফটা অনেকটা চিল করে কাটাচ্ছিলাম। কিন্তু আমার কাজ করার পাশাপাশি, জব করার পাশাপাশি আমার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে আমি প্রচুর লেখালেখি করতাম। ফেসবুকে লেখালেখি করতাম। সো আমার লেখালেখি সময়টা শুরু হয় বলা যায় 11-12 দিকে শুরু হয়, মানে খুব ভালোভাবে। এবং লেখাটা মানে প্রথম দিকে লেখাগুলো নর্মাল লেখা ছিল, আকাশ বাতাস ফুল পাখি এই টাইপের। কিন্তু আমার 2013 সালের পরে এই শাহবাগ, এই যে হেফাজতের উপর আওয়ামী লীগের যে গণহত্যা, এইসবের পরে আমার লেখা ধাঁচগুলো হয়ে যায় অনেকটা ইসলামের পক্ষে, অনেকটা বলা যায় হচ্ছে মুসলিমদের উপর যে অপারেশন চলছে সে অপারেশনের বিরুদ্ধে। এবং এই লেখাটা শুধু যে বাংলাদেশের সিচুয়েশন নিয়ে লেখালেখি তা না, আমি গ্লোবাল সিচুয়েশন নিয়ে লেখালেখি করতাম। এর সাথে সাথে আমি অনেকটা বলা যায় আওয়ামী লীগের একদম পিক ক্ষমতার সময়ে আমি সরাসরি আওয়ামী লীগের সমালোচনা করে লিখতাম, ছাত্রলীগের সমালোচনা করে লিখতাম। তাদের যে জঘন্য জঘন্য কাজগুলা, তাদের গণহত্যা, ধর্ষণ, হ্যাঁ, তারপর বিভিন্ন হলে স্টুডেন্টদের উপর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমি সরাসরি লিখতাম। এবং সবচেয়ে বেশি আমি মানে হার্ড লেখালেখি করি হেফাজতের উপর। যখন ক্র্যাকডাউন চলে, আওয়ামী লীগ যে ক্র্যাকডাউন চলায়, তখন আমি একদম সরাসরি লেখালেখি করি, তাদের যে অপারেশন সেগুলো নিয়ে লেখালেখি করি। সো লেখালেখির এক পর্যায়ে আমি একটা পরিচিত লাভ করি। হ্যাঁ, সো অনেকে আমাকে চিনতেন সেই সময়ে। সো যখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়, লেখালেখি একটু কমে যায়, কিন্তু আমি লিখতে থাকি। মানে লেখালেখির পাশাপাশি আমি সোশ্যাল অ্যাক্টিভিটিও করতে থাকি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমার অ্যাক্টিভিটি ছিল রোহিঙ্গারা যখন অপ্রেসড হয়ে বাংলাদেশে আসে, তখন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের জন্য চ্যারিটির কাজ করা, তাদের জন্য মসজিদ করে দেয়া, তাদের ঘর করে দেয়া, তাদেরকে ডোনেশন করা, এই কাজগুলো আমি করতে থাকি 2017 সালে সময়ে। ওই সময়ে তো আসলে ওরা এসেছিল, তখন আমি করি। এবং সে সময় আমি রেডিসনে কর্মরত। সো আমি মানে আমার কাছে যখনই মানে অ্যাজ এ হিউম্যান বিইং আমার সবসময় টেন্ডেন্সি ছিল যে অপ্রেসড যে কারোর জন্য কিছু করতে পারা। এবং যখন তারা যে অপ্রেসড হচ্ছে মুসলিম আইডেন্টিটি নিয়ে, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগতো। কেন মুসলিম হিসেবে শুধু মুসলিম হওয়ার জন্য তার উপরে এত অপারেশন হয়। সো একটা পর্যায়ে দেখা যায় 2019 সালে দেখা যায় ইন্ডিয়া বিরোধী লেখালেখিও আমি শুরু করি। সো ভারত বিরোধী লেখালেখির একটা পর্যায়ে যখন মোদি বাংলাদেশে আসার সময় হয় 2020 সালের এটা ফেব্রুয়ারির দিকে, তখন এটা টপ একটা মানে ট্রেন্ডিং একটা টপিক ছিল যে মোদি মতো একটা কসাই অথবা টাইরান্ট মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। হ্যাঁ, সে বাংলাদেশে একদম মানে ওয়েলকাম জানানো হচ্ছে তাকে। সো এটার ব্যাপারে আমি একটু লিখি, একটা 2 লাইনের অথবা 3 লাইনের একটা পোস্ট লিখি ফেব্রুয়ারির দিকে, 2020 সালের ফেব্রুয়ারির দিকে। আর টাইমটা আমার মনে নেই। যে মোদিকে মানে আনা হচ্ছে বাংলাদেশে, তাকে মানে অনেক সেলিব্রেট করে আনা হচ্ছে, এটা কিভাবে সম্ভব, এইভাবে একটা এরকম লেখালেখি আমার ক্লিয়ার মনে নাই। আমি পোস্টটা মনে হয় ওরা ডিলিট করে দেয় অথবা আমি ডিলিট করি, সামথিং লাইক দ্যাট। সো মোদির বিরুদ্ধে একটা পোস্ট দেওয়ার 2-4 দিন পরেই আমি
অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আমার ঢাকাস্থ বাসা থেকে, আমার বাসা ছিল বাড্ডার গুদারঘাট এলাকায়। এই বাসাটার নাম অনেকটা, বিল্ডিংটার নাম মনে হয় চন্দ্রিমা টাইপের কিছু ছিল, চন্দ্রিমা এরকম। সো বাসা থেকে বের হচ্ছি এবং এটা মনে হয় মাসের শেষের দিকে অথবা মার্চের 1 তারিখ, ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের 1 তারিখ হবে। সো আমি বাসা থেকে বের হচ্ছি এবং আমার ওই দিন আমি আসলে খুবই মানে হ্যাপি ছিলাম যে স্যালারি টাইম চলে আসছিল, যে স্যালারি পাবো। আর স্যালারি পেলেই আমি আমার মেইন যে কাজটা থাকে সেটা হচ্ছে চিটাগং চলে আসা, চিটাগং এসে আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলির সাথে সময় পাস করা। সো আমি অনেকটা আবার অ্যাজ এ চিটাগোনিয়ান আমি অনেকটা হোমসিক ছিলাম। সো দেখা যেত মাসে 3-4 বার পর্যন্ত চলে এসেছি, এরকমও হয়েছে যে 3 মাস তো আসলে ওইখানে জয়েন করা 3 মাস পর্যন্ত, 3 মাস 3.5 মাস আমি মনে জব করতে পারি, সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, বাসা থেকে বের হচ্ছি। বাসা থেকে বের হয়ে পুলিশ প্লাজার কাছেই একটা ব্রিজ, ওই ব্রিজে আমি রিক্সা নিয়ে যাই সবসময়। রিক্সা নিয়ে আমি বাস স্ট্যান্ডের ওখানে যাই। বাস স্ট্যান্ডে একটা চাকার গাড়ি আছে, কি চাকা বলে এটাও তো ভুলে গেলাম, আচ্ছা যাই হোক। সো একটা এখানে বাস স্ট্যান্ডে আসতে হয়। সো আমি বাসা থেকে বের হলাম, রিক্সা নিলাম। রিক্সা নিয়ে পুলিশ প্লাজার কাছে একটা ব্রিজ, সো একটা ব্রিজের উপরে আমার রিক্সাটা আসলো। হঠাৎ করে একটা মাইক্রো ওই রিক্সাটাকে ব্লক করে দাঁড়ালো, সাদা মাইক্রো। সো মাইক্রো থেকে দাঁড়ালো, আমি আমি দেখে আমি আমি অনেকটা রেগে যাই। এই মাইক্রোটা মানে ইচ্ছা করে চেপে দিচ্ছে এরকম কিছু, আমি চিৎকার করতে যাচ্ছি এরকম যে চাপতেছে কেন এরকম। হঠাৎ করে 5-6 জন ব্যক্তি গাড়ি থেকে নামলো, হাতে রাইফেল দেখলাম, অস্ত্র দেখলাম আসলে। সো নেমে আমার রিক্সাটা ঘিরে ফেললো। ঘিরে তারা আমাকে বলল যে আপনি কি মাসরুর? আমি বললাম হ্যাঁ আমি মাসরুর। তারপর আমার ফেসবুকে আমার প্রোফাইলটা দেখিয়ে বলে আপনি, এটা কি আপনি চালান, এই আইডিটা আপনার? আমি বলছি হ্যাঁ এটা আমার। বলে গাড়িতে উঠেন। তখন আমি বললাম ভাই গাড়িতে কেন উঠবো? বলছে যেটা বলছো ওটা উঠেন, না হলে আপনাকে শুট করা হবে। এবং আমাকে আইডি কার্ড দেখিয়ে বললো নিশ্চয়ই চিনতে পারতেছেন আমরা কারা। সো আইডি কার্ড দেখলাম যে র্যাবের আইডি কার্ড। সো আমি এবং ওইখানে ওই আইডি কার্ডে আসলে আর তেমন কিছু ডিটেল দেখতে পারিনি, র্যাবের দেখে আমি বুঝতে পারলাম যে তারা প্রশাসনের লোক। সো আমি ওই গাড়িতে যখন উঠেছি আমি বললাম, তখন তো ওই সময়ে আসলে একটা এমন সময় ছিল যে এই ধরনের সাদা পোশাকে কেউ নিয়ে আসলেই জানা হয় যে তাদেরকে তুলে নেওয়া মানে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া। সো আমি আমার মনে হচ্ছিল যে তারা হয়তো আমাকে আমার ফেসবুকে স্ট্যাটাসের কারণে আমাকে তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিবে। আচ্ছা তো আমি তখন বললাম ভাই আমাকে আপনার মায়ের না, আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে। সো ওরা বললো যে বেশি কথা না বলে গাড়িতে উঠেন, নাহলে আপনাকে শুট করে ফেলাও, আপনাকে মেরে ফেলাও। সো এটা বলার পর আমি ভয়ে গাড়িতে উঠে যাই। তো গাড়িতে যখন উঠে যাই আমাকে মাইক্রোর পিছন সিটে 2 জন 2 পাশে নিয়ে বসে। তারপর আমার চোখ বেঁধে ফেলে, তারপর আমার হাত বেঁধে ফেলে, হাত বেঁধে আমার পিছন থেকে আমার হাতটা বেঁধে ফেলে, আমার মোবাইল ফোন নিয়ে ফেলে। মোবাইল ফোনটা নিয়ে আমার আইডিতে তো লগ ইন করাই ছিল। সো আমার পোস্টগুলো নিয়ে একের পর এক কথা বলতে থাকে, আমি কেন এই ধরনের লেখালেখি করি, আমার উদ্দেশ্য কি, এভাবে কথা বলতে বলতে বিভিন্ন ধরনের প্রশ্ন। আমি অনেক প্রশ্ন আসলে ভুলে গেছি, বাট আমি বলছিলাম যে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তখন অফিসার যে ছিল সে সামনের সিটে বসা ছিল, কারণ তার কণ্ঠ শুনে মনে হচ্ছে সে সামনে থেকে আমার সাথে কথা বলছে। সে বলল যে মাসরুর, আপনাকে আপনার অফিসে আমরা নিয়ে যাচ্ছি, আপনার সাথে কিছু কথা আছে এবং আপনার বসের সাথে কিছু কথা আছে, আপনার কথা বলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি টেনশন করবেন না। তারপর তারা আমাকে বিভিন্ন ব্যক্তির বিষয়ে জিজ্ঞেস করা শুরু করলো এবং ওই ব্যক্তিগুলা দেখা গেছে ওদেরকে ওইভাবে বিভিন্নভাবে গুম করে
ওরা নিয়েছিল এবং ওই ব্যক্তিগুলোকে আমি চিনি কিনা এরকম। সো তার মধ্যে একজনকে আমি চিনতাম। হ্যাঁ, ও আমার বন্ধুর মতোই, বুয়েটের বুলবুল। ও এই বিষয়ে, ওর বিষয়ে ও ইত্তেফাকে ও বলা যায় সাক্ষাৎকার দিয়েছে। ওকেও যখন এই যে গুম করার চেষ্টা করা হয়েছিল, এই বিষয়ে হয়তো আপনারা চিনে থাকবেন। সো বুলবুলের বিষয়ে জিজ্ঞেস করে। সো আমি বললাম যে বুলবুল আমার ফ্রেন্ড, ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েটের, আমিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ও সামিতে জব করতো। সো আমি সামিতে জবের জন্য ট্রাই করছিলাম। সো এইভাবে সো অনেকভাবে মানে কিভাবে পরিচয় সেটা বললাম, যে রোহিঙ্গা গেমে আমি কাজ করতে গিয়েছি, ওইখানে সে কাজ করতে গিয়েছে, এভাবে আমরা পরিচিত হই, আমরা একসাথে কাজ করি। সো এইভাবে বুলবুলকে আসলে আমার আগে ওরা গুম করে এরকম জেলে দিয়ে রাখছিল। সো তার ব্যাপারে কথা বলে আসলে বুলবুলের বিষয়ে আমাকে প্রশ্ন করছে এই জন্যই যে তারা একটা কানেকশন তৈরি করার চেষ্টা করছিল, মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং। সো আমি তো এত কিছু আসলে বুঝতেছিলাম না। যাই হোক, এবার কথা বলতে বলতে তারা গাড়ি তো চলতেই আছে। তারপর তারা আমাকে বিভিন্ন ওয়াজ মাহফিল শোনাচ্ছিল গাড়িতে। ঠিক আছে, এখন আমি বললাম ভাই এই ওয়াজ মাহফিল আমাকে কেন শোনাচ্ছে, মানে মানে কানের কাছে মোবাইলটা লাউড করে শোনাচ্ছেন। তখন তারা বলল, না না, তোমরা তো দেশ স্বাধীন করতে চাও, তোমরা দেশের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও, তোমাদেরকে মোটিভেট করছি। সো এইভাবেই করে তারা আনসার দিল। আমি সাইলেন্ট হয়ে গেলাম। সো আমি বুঝতে পারছিলাম না আসলে তাদের মোটিভটা কি। কিন্তু আমি মোটামুটি কালেমা পড়িনি এবং আমি 100% শিওর ছিলাম যে আমাকে ক্রস ফায়ার দেওয়া হবে। অ্যান্ড গাড়ি চলতে আছে এবং আমি জিকির করতে থাকি, আমি দোয়া পড়তে থাকি। হ্যাঁ, এবং ওই সময়টা স্রেফ আমি, আমার চোখে ভাসতেছিল আমার বাচ্চাদের কথা। আমার প্রথম বাচ্চার বয়স ছিল তখন 1.5 বছর, 1.5 বছর এরকম, 1.5 বছরের প্লাস। আর সেকেন্ড বাচ্চার বয়স ছিল 7 মাস, 7 মাস এরকম, 7, 7.5, 8 মাস এরকম বয়স ছিল হয়তো। প্রথম বাচ্চার বয়স 2 বছর বলা যায়। সো 2 বছর। আর মানে আমি আসলে ভুলে গেছি, কারণ কারণ কেন ভুলে গেছি বলছি, কারণ ওদের সাথে আমার এরপরে দেখা হয় প্রায় 10 মাস পরে, আমার বাচ্চাদের সাথে। যাই হোক, সো আমি বয়সটা পুরোপুরি ভুলে গেছি। সো আমার বাচ্চাদের কথা আমার মনে পড়ছিল, আমার বাবা মার কথা আমার চোখে ভাসতেছিল। হ্যাঁ, আমার ফ্যামিলির কথা, আমার ওয়াইফের কথা চোখে ভাসতেছিল। এবং আমি এই জন্য ভাসতেছিল যে কারো কাছ থেকে আমি বিদায় নিতে পারি নাই। সো আমাকে যেহেতু মেরে ফেলা হবে, অ্যান্ড আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যাতে মানে আল্লাহ যেন আমাকে জান্নাত দেন। হ্যাঁ, আল্লাহর কাছে এটাই বেশি চাচ্ছিলাম আমি, কারণ মরতে তো হবে এবং ডেস্টিনেশন তো যে কোনো দুইটার একটা। সো গাড়ি চলতেই আছে। সো গাড়ি অনেকক্ষণ চলার পরে একটা জায়গায় মাঝখানে ওরা একটা মানে থামে, একটা জায়গায় থামে। কেন থামে এটা আমি জানি না। থামার পরে আবার গাড়ি চলতে থাকে। আচ্ছা, চলার পরে আমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে একটা জায়গায় নামানো হয়। আমার চোখ বন্ধ, আমি এই পুরো রাস্তাটা কিছু দেখি নাই আসলে। তো নামানোর পরে আমাকে একটা রুমে ঢোকানো হয়। তো রুমে ঢোকানোর পরে আমি তারা চোখ খুলে নাই। দাঁড় করানোর পরে তারা আবার আমাকে এবার একটা সেলে নিয়ে যায়। তো সেলগুলো হচ্ছে পাশাপাশি 3টা সেল। সো আমার যে সেলটা ছিল সেই সেলটা মানে একদম বলা হয় যে 5 ফিট বাই 5 ফিট এরকম সেল, সাথে টয়লেটের একটা এরকম একটা পার্টিশন ছিল। সো পার্টিশনটা এরকম, পার্টিশনের এই পাশে হচ্ছে টয়লেট, আর টয়লেটের পাশে হচ্ছে শোয়ার জায়গা, এখানে শোয়া, এখানে। বাট পার্টিশনটা এতটুকুই যে আমার টয়লেট এবং বিছানাটা সেম। সো ওইখানে দেখলাম একটা কম্বলের একটা বিছানা তারা দিয়ে রাখলো। তখন আমি বুঝলাম যে আসলে আমাকে গুমের ফেসে এবার আনা হয়েছে। যে কারণ আমি তো আসলে বিভিন্ন থানাতে দেখেছি, আমি আর এরকম সেল আর কখনো দেখি নাই, এর আগে কখনো দেখি নাই। অ্যান্ড সো দেখলাম আমার সেল বড় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো। তারপর ওটা একটু মানে আলোকিত ছিল, টিউবলাইট অপোজিট টিউবলাইট ছিল, ওইখান থেকে আলো আসতেছিল।
অ্যান্ড আমাকে বলা হইলো যে আপনার বেল্ট খুলেন, আপনার চশমা খুলেন, আপনার সব মানি ব্যাগ যা আছে, মোবাইল যা আছে সব দিয়ে দেন। তো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে বলছে আপনি এখানে থাকেন। হ্যাঁ, তো আমি বলছি আমাকে কেন এখানে রাখা হচ্ছে? তো বেশি কথা বলবেন না, যেভাবে বলা হয়েছে সেভাবে থাকেন, এখানে এখানে অপেক্ষা করেন, আমরা আপনাকে প্রয়োজন হলে জানাবো কোনো কিছু। সো আমি বসলাম, বসার পরে এবার চিন্তা করতে থাকতেছি যে আসলে কি হচ্ছে। সো আমি বসে আমার কেন জানি খুব ঘুম পাওয়া স্টার্ট করলো। হ্যাঁ, আমি মানে আমার ঘুম আসতেছিল। তো আমি কি করলাম, আমার একটা জ্যাকেট ছিল, সো জ্যাকেটটা আমি চোখের উপর দিয়ে আমি শুয়ে পড়লাম। জ্যাকেটটা দিয়ে চোখের উপর দিয়ে যখন শুয়ে পড়লাম, এবার কতক্ষণ ঘুমালাম আমি জানি না, আমাকে ডাক দেওয়া হলো, মাসুর উঠেন। তো আমি উঠলাম, তারপর আবারও আপনার দরজার সামনে দাঁড় করালো, সেলের দরজার সামনে। আমার চোখটা বাঁধা হলো, আবারও হ্যান্ডকাপ পরানো হলো পিছন থেকে। সো হ্যান্ডকাপ পরিয়ে আবার আমাকে নিয়ে যাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই কি ক্রস ফায়ার দিতে নিয়ে যাচ্ছেন? সো ও বললো যে বেশি কথা বলবেন না। আচ্ছা, যাই হোক, সো নিয়ে গেল পাশে একটা রুম স্প্রের উৎকট গন্ধ। এই গন্ধটা মানে এখনো কোথাও পেলে আমার মানে পুরো ওই স্মৃতিটা একদম এক্স্যাক্ট মনে পড়ে। এবং আমি এটা অন্যজনদেরও কাছে শুনেছি, যখনই কোনো ইনভেস্টিগেশন রুমে ওরা একটা মানে রুম স্প্রে এমন ভাবে দেয় যে একটা উৎকট গন্ধ, এবং ওই রুম স্প্রে যখন ওই গন্ধটা আমার কাছে লাগছিল কি জানেন, ওই গন্ধটা আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো একটা অপারেশন থিয়েটারে আসছি। সো ওই গন্ধ মানে ওই গন্ধ পেয়ে আমার মনে হচ্ছে আমাকে কোনো অপারেশন থিয়েটারে আনা হয়েছে, যেখানে আমাকে শোয়ানো হবে অথবা বসানো হবে এবং তারা আমাকে টর্চার করার জন্য আনা হয়েছে, এরকম সামথিং লাইক দ্যাট, আই ফিল লাইক দ্যাট। এবং আমার যেহেতু চোখ বন্ধ, আমি যা আমার ইমাজিনেশন আসতেছে আমি তাই মানে মানে ভিজুয়ালাইজ করতেছিলাম, এবং আমি মনে হচ্ছে যে আমাকে এখন তারা টর্চার শুরু করবে। সো তারা আমাকে একটা চেয়ারে বসালো, পিছন থেকে হাত বাঁধা। সো চেয়ারে বসিয়ে এবার শুরু করলো ইনভেস্টিগেশন। আপনার নাম বলেন, ঠিকানা বলেন, আপনার সম্পর্কে সবকিছু বলেন। অনেকটা বলা যায় টেল মি অ্যাবাউট ইউর সেলফ টাইপের কোয়েশ্চেন, বাট ইটস নট লাইক অ্যাবাউট মাই ক্যারিয়ার or about my education background, something like that, but it's something different. সো আমি আমার ক্যারিয়ার নিয়ে কথা বলছিলাম, অথবা আমি আমার এডুকেশন বলছেন না, মাস্টার আমি তোমাকে এইসব বিষয়ে কোয়েশ্চেন করছি না। তাহলে কি বিষয়? তুমি কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত আমাদেরকে বলো। আমি আমি তখন মানে ভেবাচাকা খেয়ে যাই যে মানে তারা মানে কি করতে যাচ্ছে। তখন আমি বলছি মানে আপনারা কি ধরনের কোয়েশ্চেন? বলছে না, আমাদের কাছে ইনফরমেশন আছে তুমি কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত। তোমার ফেসবুকে লেখালেখি দেখেই বোঝা যায় তুমি কোনো দেশের বিরুদ্ধে অরাজকতা করার প্ল্যান করছো। তখন আমি বললাম, আমি লাস্ট 4-5 years একজন সাকসেসফুল কর্পোরেট গাই হিসেবে কাজ করতেছি, এবং আমি র্যাডিসনে জব করছি, হলিডে ইনে জব করছি, সব জায়গায় আমার পুলিশ ভেরিফিকেশন নিয়ে আমাকে জব করতে হয়েছে। সো আপনারা আমার থানায় খোঁজ নেন, আমার ওয়ার্ক প্লেসে খোঁজ নেন, আমার কলিগদের কাছ থেকে জিজ্ঞেস করেন যে এই ধরনের কোনো কিছুর সাথে আমি জড়িত ছিলাম কিনা। আর আমার যে মানে অফিস, এই অফিসে আমার যে সময়, যে সকাল 9টা থেকে রাত 6টা 7টা 8টা পর্যন্ত আমি যে অফিসে থাকি, আপনারা যে কথাটা বলছেন যে আমি সংগঠনে থাকলে কি এইসব করা যায়, জব করা যায়, তো আপনারা যেটা বলছেন এটা মিথ্যা বলছেন, এবং এই ধরনের কোনো সংগঠনের সাথে আমি জড়িত না, তো আপনারা ভুল বলছেন। তখন তারা আমাকে হুমকি দেয়
তারা আমাকে মানে অনেকটা আঘাত করে তারা আমাকে মানসিকভাবে প্রচুর প্রেশার দিতে থাকে, স্বীকার করতে বলে, আমার স্বীকার করতে বলে, এই যে আমি কোনো সংগঠনের সাথে জড়িত, আমি কার সাথে কি কথা বলি, কোথায় গেছি, কেন রোহিঙ্গা ক্যাম্পে গেছি, এইসব বিষয়ে তারা কন্টিনিউয়াস আমাকে প্রশ্ন বানায় জর্জরিত করে। অ্যান্ড কেন এইসব লেখালেখি করি, কেন ইন্ডিয়ার বিরুদ্ধে লেখালেখি করি, নিশ্চয় আমার কোনো মোটিভ আছে, এই ধরনের কথাবার্তা। সো আমি যখন গুদারঘাটে থাকতাম, সো অফিসের পরে আমার চিটাগংয়ের দুইটা ভাই, তাদের সাথে আমি আড্ডা মারতাম, অফিস শেষে আমরা বিভিন্ন গল্প গুজব করতাম। সো এইটা মেবি তারা ট্রেস করছিল। সো আমাকে তারা জিজ্ঞেস করে যে তোমার সাথে যে দুইটা ছেলে আঁটে ওটা কে? যে আমার ছোট ভাই, ঠিক আছে, যে ওরা ওরা হচ্ছে চিটাগং থেকে। বলছে ও তাই নাকি, আচ্ছা ওদের ফেসবুক আইডিটা বের করো তো। আমি ফেসবুক আইডি বের করে দিলাম, ফেসবুক আইডি বের করে দেবো, বলছে হ্যাঁ ঠিক আছে। তো আমার মানে দুইটা যে ভাই, ফরহাদ এবং একজন হচ্ছে রিবাত, সো তাদের ফেসবুক আইডি বের করে দেওয়ার পর বলে যে তাদের ফোন নাম্বার দাও, এবং তাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিই। তো যাই হোক, এরপরে সবকিছু নিয়ে টেয়ে আমাকে আবার আরো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে আমাকে আবার সেলে নিয়ে আসা হয়, সেম সেলে। তো এইভাবে করে আমাকে আমি রেস্ট নিই, তারপর আমাকে খাওয়ার দাওয়ার দেয়। খাওয়ার হিসেবে প্রথমেই ওরা একটা বন এবং একটা মিষ্টি দেয়, কোনোভাবে খেলাম। ওটা খেতে পারছি না, আই এম নট শিওর, একটু করে খেয়ে মানে খাওয়াই তো ঢুকতেছে না। তো যাই হোক, তারা দুপুরের খাওয়াও দেয়, ওগুলোও খেতে পারি নাই। কারণ মানে এমন, আপনি হচ্ছে মানে সিচুয়েশনটা এমন যে আপনাকে মেরে ফেলা হবে। সো মৃত্যুর মুখে দাঁড়ায় আসলে কিছু খাওয়া ইম্পসিবল, কারণ যদিও আমার অনেক খিদে লাগছে, বাট খেতে পারি নাই। পরবর্তীতে এভাবে আরো 2-3 বার ইন্টারোগেশন করছে। সো এইভাবে পুরো একটা দিন চলে যায়, রাত চলে যায়। সো আমি নামাজ পড়তে থাকি, আমি তাদের কাছে রিকোয়েস্ট করে একটা কোরআন নেই, এবং তারা আমাকে একটা কোরআন দেয়। অ্যান্ড আমি নামাজ পড়তে থাকি, কোরআন পড়তে থাকি। সো কোরআন যখন আবার লাউডলি পড়ি, সেটাও আবার বাধা, যে লাউডলি পড়া যাবে না। তো যাই হোক, তখন সাউন্ড ছোট করেই পড়ি। সো ওই সেলে থাকা অবস্থায় আমি আরেকটা সেল থেকে একটা ভাইয়ের কান্না শুনতাম, খুব কান্না করে, ও কন্টিনিউয়াস কান্না করে। তো ওর কান্না শুনে আমার আরো বেশি মানে মানে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আরো বেশি মানে আমি মেন্টালি যে আমি একটু শক্ত হবো সেটাও হতে পারছিলাম না, আরো বেশি ভয় আমাকে মানে ধরে। তো আমি তাকে তাকে ডাকি, কিন্তু সে কোনো সাড়া দেয় না। তো সে ভয়ে হয়তো সাড়া দেয় না। তো যাই হোক, এইভাবে একদিন চলে যায়। তো সকালে আমাকে বের করা হয়, আবার চোখ বেঁধে হাত বেঁধে। তো যখন বের করা হয় তখন আমি বুঝে নিই যে তারা আমাকে ক্রস ফায়ার দিবে, সেম সেম ফিলিংস। কারণ তারা এমন ভাবে নেয়, চোখ বাঁধে হাত বেঁধে এমন ভাবে নেয় যে তারা মানে মেরে ফেলার জন্য নিয়ে যায়, এরকম একটা ফিল ক্রিয়েট করে, এরকম একটা এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করে সবসময়, প্রত্যেকবার। তো আমাকে আবার গাড়িতে তুলে, গাড়ি চলতেই থাকে চলতেই থাকে। তো গাড়ি চলতে থাকে, এমন সময় গাড়ি মাঝখানে গাড়ি দাঁড়ায়, একজন ফোনে কথা বলে যে আমরা 300 ফিটের দিকে আছি। তো 300 ফিট যখন বলছে, তখন আমি মোটামুটি 1000% শিওর হয়ে গেলাম যে আমাকে ক্রস ফায়ার দিচ্ছে। কারণ তো ওই সময় বিভিন্ন ক্রস ফায়ারের ঘটনা, 300 ফিটের দিকে ক্রস ফায়ারের ঘটনা, এরকম অনেক নিউজ হতো। সো 300 ফিটটা এরকম একটা পরিচিত ছিল। তো সেম আবার আমি কালেমা পড়ে নিই, আমি আবারও আমার পরিবারের সবাইকে স্মরণ করতে থাকি। আমার বাচ্চাদের কথা সবচেয়ে বেশি মনে পড়তো আমার, বিশেষ করে আমার ছোট বাচ্চারা। তো আমার সো এখন ও সেকেন্ড বাচ্চা আমার এখন। সো ও যখন 7-8 মাস ছিল, তো ওকে সবচেয়ে বেশি আমি আদর করতাম আর কি। আর সো কারণ আমার মেয়ে তো বড় হয়ে গেছে, সো ছোট বাচ্চা, সো ওকে বেশি আদর করতাম। আর অনেক আদুরে ছিল। ওর কথায় শুধু আমার চোখে শুধু ওর চেহারাটাই ভেসে আসে, আমি কন্ট্রোলই করতে পারছিলাম না। আমি চাচ্ছিলাম যে ওদের চেহারা আমার মাথায় না আসুক, অথবা কারণ আমি ইমোশনালি অনেক বেশি ডিভাস্টেটিং সিচুয়েশনে পড়ে যাচ্ছি। 300 ফিট যখন বললো, তখন আমি শিওর হয়ে গেলাম, দোয়াটাও পড়ে নিলাম। কিন্তু না, দেখলাম আবার তারা গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করছে। এবার গাড়ি আবার চলতে থাকলো প্রায় এরকম
আবার আমাকে গাড়ি থেকে নামানো হলো। এইখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে। সো আমি যখন গাড়িতে এই সেকেন্ড দিন যখন গাড়ি চলছিল, তখন আমি সিটে এইভাবে বসতাম। এইভাবে বসাতে তখন আমি চোখ 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 বাঁধা বসে চোখের নিচ দিয়ে আমি দেখার চেষ্টা করতাম যে আমি আসলে কোথায় যাচ্ছি, কোথায় তারা আমাকে নিয়ে যাচ্ছে। সো আমি রোডগুলো দেখতাম, গাড়ি টাড়ি দেখতাম। এইভাবে তো মানে ছিলাম তো, যে গাড়ি যখন যে আমি পুরোপুরি রোডটা চিনতে পারতেছিলাম না যে যে আসলে কোন রোড। কারণ ঢাকা আসলে আমি তেমন ঢাকায় আমি কখনো থাকা হয়নি এর আগে, কারণ 2 মাস হইলো ঢাকায় মাত্র আসছি। অ্যান্ড প্রথম দিন আমাকে কোথায় রাখা হয়েছে আমি তখনও পর্যন্ত বুঝতে পারিনি। ঠিক আছে, তো সো এইভাবে যখন দেখলাম, সো গাড়ি থামলো, আমি এইভাবে দেখছি। দেখার পরে দেখলাম ওইখানে সাইনবোর্ডে লেখা র্যাব হেডকোয়ার্টার। ওকে, সো আমি বুঝলাম যে আমাকে র্যাব হেডকোয়ার্টার আনা হয়েছে, কিন্তু আমি তখনও জানি না র্যাব হেডকোয়ার্টারটা কোথায়। র্যাব হেডকোয়ার্টার আমি আসলে জানি না যে আমি কোন ইয়াতে আসছি, যে আমি যে ঢাকায় আছি সেটাই আমি আসলে বুঝতে পারছিলাম না। আমি র্যাব হেডকোয়ার্টার বলতে তখন আমি অন্য কোনো জায়গায় মনে করতাম। যাই হোক, আসলে আমি তো চোর ডাকাত রেপিস টাইপের কেউ না যে এইসব র্যাব হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার, থানা কোথায় কি এগুলোর সাথে আমি অত বেশি ইনভলভ ছিলাম না, কখনো জানতাম না যে কোনটা কি কোন প্লেসে আছে। সো আমাকে গাড়ি থেকে নামালো। ও বাই দ্য ওয়ে, আমি যখন এভাবে দেখে ফেলছিলাম, তারা বুঝে ফেলছে যে আমি দেখতেছি। এমন সময় একজন চিৎকার করলে, ইয়ো সব দেখে ফেলতেছে, সব দেখে ফেলতেছে। সো সাথে সাথে একজন কি করছে, তার পকেট থেকে টিস্যু বের করে আমাকে এখানে টিস্যু ঢুকে দিল। এবার আমি একদম টোটালি ব্লাইন্ড। এবার আমাকে ধরে একটা সিঁড়ি দিয়ে উঠানো হইলো। তো সিঁড়ি দিয়ে উঠানোর পরে একটা অন্ধকার রুমে বসানো হইলো। বসানোর পরে বলে কি মাথা নিচু করে রাখ, হাঁটু গেড়ে রাখ। হাঁটু গেড়ে রাখলাম, মাথা নিচু করে রাখলাম, চোখ ব্লাইন্ড ফোল্ডেড। এবার আমার চোখ খুললো, মাথা নিচু করে চোখ খুললো। চোখ খুলে আমার সামনে একটা প্লেট ভাত নিয়ে আসলো, আর একটা মাছ। ভাত আর মাছ দেখে আমার বমি আসতেছিল। হ্যাঁ, সো কারণ আসলে দেখেন আমার সিচুয়েশনে কি ছিল, আমি মার্ল ন্যাশনাল কোম্পানিতে জব করতাম, রেডিসনে জব করতাম অথবা হলিডেনে জব করতাম। সো এখানের খাওয়া দাওয়াগুলো খুব মানে ভালো ছিল। হ্যাঁ, এবং স্টাফদের জন্য খুব ভালো খাবার দিত। সো এইদের কাছে হয়তো খাবারগুলো খুব টেস্টি, খুব লিকুইড, তারা এগুলোতে অভ্যস্ত, বাট আমি এগুলোতে অভ্যস্ত ছিলাম না। তো এই খাবারগুলো দেখে আমার খাওয়ার রুচি আসতো না, মানে আরো তো টেস্ট এগুলো মানে। তো আমাকে মাথায় লাঠি দিয়ে একজন চাপ দিয়ে বলে, গুতা দিয়ে বলে যে তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নে। আমি ভাই আমি ভাত খেতে পারবো না। তো না, তোকে খেতে বলছি, খেয়ে নে। হুম, এভাবে করে আমাকে দেখা যায় একটা পিঠের মধ্যে একটা জোরে করে বাড়ি দেয়। তো যাই হোক, আমি মানে আমার খুব প্রচুর কান্না আসা স্টার্ট করলো। তখন আমি প্রচুর মানে কান্না করতেছি। এটা অনেকটা অপমানে কান্না করতেছিলাম, কারণ অনেকটা তারা আমাকে স্লেভের মতো আমার সাথে আচরণ করতেছিল। সো কিন্তু আমার কাছে সাথে যারা করতেছিল এই আচরণগুলো, এগুলোকে আমার মনে হচ্ছিল চাকর বাকর টাইপের কেউ, হয়তো র্যাবে চাকর চাকর বাকর এরকম কিছু। সো চাকর বাকরের অ্যাটিটিউড তো চাকর বাকরের মতোই হবে, বাট সো আই ফিল ইনসাল্টেড। সো আমি কান্না করছিলাম, বাট মানে খেতে পারছিলাম না। তখন ওরা কি করলো, একবার খাইতেই পারতেছে না, সরাই এগুলা। তো আমার থেকে প্লেটটা সরাই ফেললো। আমি বমি করছি, আমি খেতে গিয়ে আমি আসলে বমি করে ফেলছিলাম। সো ওরা বিরক্ত হয়ে গেছে আমার উপর অনেক, এই সরাই এখানে খাইতে হবে না এর। সো নিয়ে গেল। এইবার ওইখান থেকে তুলে আমাকে আবার একটা করিডোর দিয়ে হাঁটায় নিয়ে আসলো। হাঁটায় একটা রুমে, একটা সেলে ঢুকালো আবার। তো সেলে ঢুকানোর পরে সেলটা হচ্ছে অনেকটা অন্ধকার। অন্ধকারটা কিরকম, একটা লাইট আসছিল এই করিডোর দিয়ে, একটা লাইটের আলো আসছিল, 60 ওয়াটের ভাল্ব, তো মান্দাতার আমলের যে হলুদ লাইটটা, সেই লাইটের আলোটা আসতেছিল, আবছা আবছা দেখা যাচ্ছিল। কিন্তু আমি আসলে কিছু দেখছিলাম না, এটা পরে দেখছি, বাট এটা এখন বর্ণনা করে ফেলছি। আমি তো আসলে ব্লাইন্ড, আমি টোটালি ব্লাইন্ড। সো আমাকে বললো যে এখানে শুয়ে থাক।
তো এখানে দেখলাম কিছু নাই, একটা মানে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, ময়লা যুক্ত একটা একটা সেল। এটা একটু বড়, এটা মনে করেন 7 ফিট বাই 3-4 ফিট এরকম। সো আমি, বাই দ্য ওয়ে, এখানে আমাকে কি করা হইলো, আমার প্যান্ট শার্ট সবগুলো নিয়ে ওরা আমাকে একটা টি শার্ট পরতে দেয় এবং একটা লুঙ্গি পরতে দেয়। সো আমি টি শার্ট লুঙ্গি পরিয়ে আবার চোখ ব্লাইন্ড ফোল্ড করে তারা ওই সেলে আনে। তো ওই সেলে আমি আনার পর যথারীতি আমি আবার শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পর আমার তখন পিছনে হাত বাঁধা, হাতে আমার অনেক কষ্ট হচ্ছিল, মানে এত টাইট করে বাঁধছিল। তখন আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম, ভাই আমার হাতে খুব ব্যথা হচ্ছে, হাত কেটে যাচ্ছে, আমাকে হাতটা একটু লুজ করে দেন। তারা আমাকে লুজ করে দেয়, একটু লুজ করে দেয়, কিন্তু পিছনে হাত বাঁধা আর চোখ বাঁধা, বসে এখানে এইভাবে পড়ে থাক, কোনো নড়াচড়া করবি না, কোনো টু শব্দ করবি না, কোনো আওয়াজ করবি না। যদি বাথরুম আসে তখন ওই হ্যান্ডকাপ দিয়ে কিসে লকারে আওয়াজ করবি, আমরা আসবো তোকে ওয়াশরুমে নিয়ে যাব। তো তুই তো গাড়ি ব্যবহার করছিল। তো যাই হোক, আমাকে বলে শুয়ে থাক বলে চলে গেল। তো যে রক্ষীটা মানে মানে খুব কর্কশ কণ্ঠ, হ্যাঁ, মানে আর মুখের গন্ধটাও খুব বিশ্রী গন্ধ। তো যাই হোক, আমি শুয়ে রইলাম সেলের মধ্যে। তো আমি আবারও ট্রাই করছিলাম, বাই দ্য ওয়ে তখন আমার টিস্যু ব্যাপারটা আর নাই, কারণ আমার খুলে আবার বাঁচছে। তো আর তো আমি আবারও ট্রাই করছিলাম এভাবে করে দেখার জন্য, আমি শুয়ে আছি এবং দেখছি। তো যখন এইভাবে দেখছিলাম, অপোজিট থেকে একজন দেখি হাত নাড়তেছে। হাত নাড়তেছে যখন, তখন আমার মনে হচ্ছে পরিচিত কেউ আমাকে মনে হয় ডাকতেছে। আবার আমার মনে হচ্ছে ওরা কি আমাকে ফাঁদে ফেলতে যাচ্ছে, যে আমাকে টেস্ট করতে যাচ্ছে আমি দেখতেছি কিনা। সো ওরা যখন হাত নাড়তেছে এরকম, আমি নড়াচড়া করি না, আমি আরো শক্ত হয়ে আছে, ভয়ে শক্ত হয়ে জমে আছি। সেরকম আবার দেখছি আবার হাত নাড়তেছে অনেক। তারপর ফিস ফিস করে কি যেন বলার চেষ্টা করছে, এটা আমার অপোজিটে। আমার অপোজিটের ব্যক্তিটা অনেক ফর্সা ছিল, মানে অনেক ফর্সা চেহারা, হ্যাঁ, এবং ওই অন্ধকারের মধ্যে তার চেহারাটা মানে বোঝা যাচ্ছিল। তো যে যখন হাত নাড়তে থাকে তখন সে আমাকে হাত নেড়ে, আমি, সে আমাকে উঠতে বলে, হ্যাঁ, সে হাত নেড়ে, আমি শুয়ে আছি, সে উঠতে বলে। এবং সে, আমি এভাবে করে এবার আরো ভালো করে দেখার চেষ্টা করছি, এভাবে অনেকক্ষণ ধরে তাকাই ছিলাম সে কি, সে এবার উঠতে বলে, বসতে বলে, অপোজিট থেকে যে উঠো বসো এভাবে করে বলছে। সো আমি বসলাম, বসার পরে আমি এভাবে করে তার দিকে তাকাচ্ছি। এবার সে বলে কি, তুমি পিছনে হ্যান্ডকাপটা সামনে দিয়ে নিয়ে আসো। আমি সেটা করলাম। আচ্ছা, এবার এটা ব্লাইন্ড ফোল্ডটা তুলতে বলছে। এগুলো সব ইশারাই, এগুলো ইশারায় বলছে, মুখে কোনো সাউন্ড করা তো ইম্পসিবল, কারণ করিডোরেই ওই চাকর বাকররা মানে এখানে গার্ড দিচ্ছে। সো আচ্ছা, আমি বসলাম, খুললাম, এবার আমি দেখলাম ওই ভাইটাকে। তারপর আমাকে সালাম দিল ওই ভাই, ফিস ফিস করে ইশারায়। তারপর আমাকে বললো যে রিল্যাক্স রিল্যাক্স, মাথা থেকে সব সরাই ফেলো, মাথা থেকে সব দুশ্চিন্তা সরাই ফেলো, রিল্যাক্স থাকো এখানে, হ্যাঁ, তোমার সাথে আল্লাহ আছে। সে আমাকে মোটিভেট করার চেষ্টা করলো। এবার আমি দেখলাম ওর পাশে আর একটা ছেলে, আরেকটা ভাই আমাকে সালাম দিল। এবার সবাই মোটামুটি এইভাবে, আমি আমার অপোজিটে চারজনকে দেখি। সো আমার সামনাসামনি যে, আমি তার সাথে সবচেয়ে বেশি ইন্টারাক্ট করতে পারছিলাম, পাশে এই যে একটু দূরে, এরপরে আরেকজন আর একটু দূরে, চার নাম্বারটা ওকে তেমন ভাবে ওর সাথে কথা বলতেই পারি না আমি, কিন্তু ওর চেহারা আমি দেখেছি। সো আমাকে জিজ্ঞেস করলো যে তোমাকে কোথা থেকে ধরে আনলো, ইশারায় জিজ্ঞেস করলো। আমি বললাম, আমাকে ঢাকা থেকে। আমি তাদেরকে জিজ্ঞেস করতে লাগলাম যে আপনাদেরকে কোথা থেকে ধরলো, বলে যে আমাকে এয়ারপোর্ট থেকে ধরে আনছে। আরেকজন ভাই বলে আমাকে চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে ধরে আনছে। আরেকজন বলে কি আমাকে ভোলা থেকে ধরে আনছে। আরেকজন কোথায় বলে রাজশাহী অথবা বগুড়া, সামথিং লাইক দ্যাট। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কতদিন ধরে আছো?
তো একজন বললো যে আমি এখানে 3-4 বছর হয়ে গেছে, আরেকজন বলছে আমার 2-2.5 বছর, আরেকজন বলছে আমার 1 বছর, আরেকজন বলছে আমার 6 মাস 7 মাস। আমি তো টোটালি আই এম জাস্ট স্পিচলেস। তখন আমি জিজ্ঞেস করলাম যে আমি মানে এখানে মিনিমাম কতদিন থাকতে হয়? বলছে মিনিমাম 1 বছর থাকতে হয় এখানে। আর এখানে যারা ঢুকছে এই সেলগুলাতে তারা মিনিমাম 1 বছর। এবার আমি বুঝে নিলাম যে আমি ঘুমের জগতে ঢুকে গেলাম। এই সেই জগৎ, যে জগতে আপনার পরিবার জানবে না আপনি বেঁচে আছেন কিনা, আপনি জানবেন না আপনার পরিবার কি অবস্থায় আছে। আপনি, এইটা হচ্ছে সেই জগৎ, সেই জগৎটা হচ্ছে একটা অন্ধকার জগৎ। আপনি আপনি আপনার চোখে আশেপাশে যা দেখবেন আপনি শুধু দেয়াল ছাড়া কিছুই দেখবেন না। এমনকি ওইখানে কোনো আলো, কোনো ভেন্টিলেশনও ছিল না। কারণ এর আগেরটাতে আলো দেখতে পাচ্ছিলাম টিউবলাইটের, কিন্তু ওইখানে ওটাতে ভেন্টিলেশন ছিল না। ভেন্টিলেশন ছিল, সরি, এটা ভেন্টিলেশন ছিল কিন্তু ওইরকম কিছু আলো, সামান্য আলো আসে ভেন্টিলেশন, বাট ওটা ওরকম খোলামেলা ভেন্টিলেশন না, একদম কম্প্যাক্ট ভেন্টিলেশন। বাট এটাতে কোনো ধরনের ভেন্টিলেশন নাই। তো জাস্ট অন্ধকার, অন্ধকার এক জগৎ, আবছা আলো, আবছা অন্ধকার। তো আমাদের অনেক কথাবার্তা হয়। আমাকে এবার আমার ডাক এলো। হ্যাঁ, আমাকে আবার চোখ, বাই দ্য ওয়ে আমার ওইখানে এমন করিডোর দিয়ে আসার সময় বুঝতে পারতাম। সো আমাদের স্ট্র্যাটেজি ছিল করিডোর দিয়ে কি আসা মাত্রই আমরা ব্লাইন্ড ফোল্ড করে ফেলবো এবং হ্যান্ডকাপটা পিছনে দিয়ে শুয়ে পড়বো। সো যে ব্যাপারটা ছিল, মানে করিডোরে যদি ওই রক্ষীগুলা আসে তাহলে আমাদের স্ট্র্যাটেজি ছিল আমরা ব্লাইন্ড ফোল্ডটা আবার করে ফেলবো এবং হ্যান্ডকাপটা পিছনে নিয়ে যাব, নিয়ে শুয়ে যাব। তো ওরা আসলেই এটা করে ফেলতাম। ওরা আস্তে আস্তে প্রায় 1 মিনিটের মতো লাগতো আবার। তো আসলো, এসে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে একটা রুমে চেয়ারে বসিয়ে দেওয়া হলো। এইবার ইনভেস্টিগেশন আবার শুরু হলো। এবার দেখলাম 3-4-5টা ব্যক্তি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, একজন একটা কোয়েশ্চেন করে, একজন আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ, তুমি কার সাথে জড়িত, তুমি কিসের সাথে জড়িত, কিসের জন্য লেখো, তোমার এই যে রোহিঙ্গা ক্যাম্পে তোমার কি কি কাজ ছিল, তুমি কি অ্যাক্টিভিটি করো, এই সেই, তুমি কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত, তুমি একটা নাম বলো, তুমি এবং আরো অনেকজনের নাম বলো, তুমি নাম বললে আমি তোমাকে ছেড়ে দিব, এই সেই। এবং তোমার কি মনে হয় জঙ্গি মেন্টালিটির আশেপাশে তো অনেক মানুষ আছে, তুমি তাদের নাম বলো। আর শুধু আমাকে কন্টিনিউয়াস প্রেশার করতে থাকে নাম বলতে। আমি ভাই, আমি কোথা থেকে নাম বলবো? আমি মানে আমি কিসের নাম বলবো? আমার কলিগদের নাম বলবো, আমার যারা কলিগ, আমার স্কুল ফ্রেন্ড, আমার এই সেই, আমি প্রত্যেক, আমার স্কুল ফ্রেন্ড, আমার ও কলিগ, আমি কার নাম বলবো? আমি কি হিসেবে জঙ্গি হিসেবে ওর কিসের? ওরা তো জঙ্গি জিনিস টার্মটাই চিনে না। আমাকে এবার দুই পাশ থেকে লাঠি দিয়ে মানে এমন মারে, মানে মারতে থাকে, মানে কন্টিনিউয়াস। আর আমি মার খাওয়ার পরে তো আমি মানে আসলে শুকনা শাকনা মানুষ। সো মার খেয়ে আমি শেষ, আর কথা বেরোয় না। মারতে মারতে যখন আসলে দুই পাশে আর মারার জায়গা পাচ্ছে না, তখন ওরা আমার হাঁটুতে গিয়ে মারতে চায়। তো মারার সময় বলে যে ওরে হাঁটুতে যদি মারতে চায় ওর হাঁটুই তো ভেঙে যাবে, শুকনা মানুষ। যাই হোক, ওরা আর হাঁটুতে মারে না। একজন বলে যে থাক, এখন আর মারতে হবে না, মাসুর তুমি বলো, কয়েকটা নাম বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, শুধু শুধু কেন মাইর খাচ্ছ? তখন আমি তাদের চিৎকার করবো যে আপনারা, মানে আমি কি নাম বানায় নিয়ে আসবো আপনাদের সামনে? তখন আমি রেগে যাই। আমি কি নাম আপনাদের সামনে বানায় নিয়ে আসবো, মানে ফেক নাম বলবো? যদি বলেন হ্যাঁ, আমি এরকম হাজার হাজার নাম বলতে পারবো, বাট আপনারা যেটা চাচ্ছেন, যেটা প্রুফ করতে চাচ্ছেন, এই ধরনের কোনো কিছুর সাথে আমি সংগঠিত না। হ্যাঁ, আপনারা আমার মোবাইল চেক করেন, আপনারা আমার মোবাইল তো আপনাদের হাতে আছে, তো আমার মোবাইল অ্যাক্টিভিটি দেখেই তো বুঝবেন যে আমি অ্যাক্টিভিটি কি। যাই হোক, আমার মোবাইলে এরা আমার সাথে আমার বাচ্চার ছবিই দেখছে বেশি, আমার বাচ্চাদের সাথেই আমার ছবি, ভিডিও সেগুলো দেখছে, বাট তাদের মন গলে নাই। তো যাই হোক, তারা আবার আমাকে আবার সেই সেলে নিয়ে আসে। এইভাবেই ওই সেলে তাদের
যখন আমার টয়লেট আসতো তাদেরকে ডাকতাম, এরকম টয়লেটে ধরে নিয়ে যেত, আবার বলে দিত 3-4 মিনিটের মধ্যে টয়লেট শেষ করতে হবে। এখন এমন অবস্থা, মানে টয়লেট আসতেছেই না এমন, কিন্তু অনেক চাপ, টয়লেট আসতেছে না, এরকম সিচুয়েশন। বিদঘুটে টয়লেট, নোংরা, যাই হোক। আবার গোসল করার টাইমও 3-4 মিনিট, গোসল 3-4 মিনিটে করতে হবে, আবার নিজের কাপড় নিজে ধুইতে হবে, আর অনেক টার্মস এন্ড কন্ডিশনস। তারপর এসে খাবার দিয়ে যেত, কোনো সময় আটা গমের একটা রুটি দিত ব্রেকফাস্টে, একটা ডিম দিত, আর লাঞ্চ ডিনারে হয়তো একটা মাছের টুকরা দিত, অথবা এরকম ভাত দিত, সাদা ভাত, অথবা একটা মুরগির মাংস দিত, একটা সাদা ভাত, এরকম দিত। কোনো সময় খেতে পারতাম, কোনো সময় খেতে পারতাম না। আর বিষয়টা হচ্ছে, মানে ওইখানে ওই সময়গুলো এমন ভাবে গেছে, মানে আমি অনেক কিছুই আসলে মনে করতে পারছিলাম না। আর ওইখানে এক কাজই ছিল হচ্ছে জিকির করা, নামাজ পড়া, কোরআন তো এখানে দেয়ই নেই, আর হচ্ছে ঘুমানো আর খাওয়া এবং অন্ধকার, মানে এখানে। তারপর মাঝে মাঝে হচ্ছে ওই ভাইদের সাথে কথা বলতে পারা, তো ওদের সাথে কথা বলতাম, ওদের জীবনের স্টোরি গুলা ওরা বলতো ইশারায়। 50% বুঝতাম, 50% বুঝতাম না। তো একটা ছেলে ছিল, মাত্র 16 বছর বয়স ছিল, 16-17 বছর, চিটং থেকে নিয়ে গেছিল। দুইজন, ওর নাম সাইফুল ছিল, আরেকজন ব্যক্তি ছিল সাইফুল। সাইফুল, আমি ওরা শুধু সাইফুল, আরো দুইজন, ওদের নামগুলো আমি ভুলে যাই আমার। এইবার সবচেয়ে যে জিনিসটা আমাকে, মানে ওইখানে আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা, আমি দেখতাম একটা লোক আমার ডান পাশের সেলে, ও চিৎকার করতো। ও যখন চিৎকার করতো, হঠাৎ হঠাৎ চিৎকার করতো, তো কারারক্ষী আসতো লাঠি নিয়ে, ওকে কন্টিনিউয়াস পিটাইতো। ও চিৎকার করতো আর ওকে পিটাইতো, ও চিৎকার কান্না করতো, ও পিটাইতো, পিটাই চলে যেত। এরকম 2-3 বার করে। তো আমি ওদেরকে, আমি জিজ্ঞেস করি, আমি প্রথমে জিজ্ঞেস করতাম না হোয়াটস হ্যাপেনিং দেয়ার, বাট আমি জিজ্ঞেস করি একটা পর্যায়ে যে কি হয়েছে, ওকে এরকম করে মারে কেন। তখন আমার অপোজিটে ভাইটা বলল, ওকে মারতে মারতে পাগল বানিয়ে ফেলা হয়েছে, এবং পাগল হয়ে যাওয়ার পরও সারাদিন ন্যাংটা থাকে এবং এখানে বাথরুম করে দেয়, এটার কারণে ওকে মারা হয়। সো এই জিনিসগুলা মনে হয় যে আমাকে অনেকটা অর্ধমিত করে ফেলে। তো আমি ধরে নিই আমাকে গুম রাখা হবে, গুম রাখার পরে ক্রস ফায়ার দিয়ে দেওয়া হবে, মেরে ফেলা হবে। সেইভাবেই 5-6 দিন চলে যায়। সো ইন দ্য মিন টাইম এই ভাইগুলোর জীবনের গল্প কথা শুনি, তাদেরও কারো স্ত্রী, কারো ছোট ছোট বাচ্চা, কত মিস করে ওরা। কিন্তু আমাকে সান্ত্বনা দেয় যে এইগুলা মাথায় রেখে লাভ নাই, আমাদের সবাইকে তো মারা যেতে হবে। তো এইভাবেই আমার দিনগুলো কেটে যায়। একদিন আমাকে বলে, কারারক্ষী আসলো, এসে দেখি যে ও আমাকে আমার চোখের ব্লাইন্ড ফোল্ডটা খুলে ফেলে সেলের মধ্যে, এই তোর পর, প্যান্ট পর, আর আমার প্যান্ট এবং জ্যাকেটটা দিয়ে দেয়, প্যান্ট টি শার্ট জ্যাকেট আমি পরতে বলে, আমি পরি। এবার এখানেও আমি শিওর যে আমাকে ক্রস ফায়ার দিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি প্যান্ট পরি, আমার টি শার্ট গুলো পরে ওরা আমাকে আবার নিয়ে আসে, আনার পরে দেখি আমাকে নিচে নামায় আমাকে গাড়িতে তুলে। এবার আবার গাড়ি চলতে থাকে, গাড়ি চলতে 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 আবার আনা হইলো একটা জায়গায়। সো চোখ ব্লাইন্ড ফোল্ড খুলে তারপর আমাকে আবার ঢোকানো হইলো। দেখলাম আমাকে প্রথম দিন যেই রুমটাতে, যে সেলে আনা হয়েছে, সেই সেলটাতে আমাকে আনা হয়েছে। আমি তো সেলটাতে যখন আনলো, আমি সেলে বসে আছি, এমন সময় দেখি আমার ওই 2টা ভাই
একটা ভাইকে দেখি, আরেকটা ভাইকে দেখি না। আরেকটা ভাই এই যে বললাম আমার সাথে যে গুদারঘাটের এখানে আড্ডা মারে আমার ছোট দুইটা ভাই, ফরহাদ, কাউসার আলম ফরহাদ। তো ওকে দেখলাম আমি তো সাথে সাথে মানে স্টনেশড। ওকে ওর তুলে নিয়ে আসছে। তারপর ওকে জিজ্ঞেস করি, আর তারপর ওরা চলে যাওয়ার পর ওকে জিজ্ঞেস করি, কিরে তোকে কখন বসে ভাই আপনার কে তো আমরা খোঁজ নিচ্ছিলাম, এই করতেছিলাম সেই করতেছিলাম। পরের দিন আমাকে আমার বাসা থেকে এরকম তুলে নিয়ে আসা হয়। তো আমি আরেকজন ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস বলছি, হ্যাঁ রিবাদকেও তুলে নিয়ে আসা হয় পুলিশ বাজার সামনে থেকে। তো আমি অনেক ভেঙে পড়ি, এই যে আমি নিজেকে তখন অনেক গিল্টি ফিল হওয়া শুরু করে আমার, যে আমার কারণে আজকে ওদের লাইফও আজকে এরকম বরবাদ হয়ে যাচ্ছে, ওরাও আজকে শেষ হয়ে যাবে আমার কারণে। সো মানে টোটালি ডিভাস্টেটেড একটা সিচুয়েশন, ডিভাস্টেটিং একটা সিচুয়েশনে। মানে এখন কি করব আমি, আল্লাহর কাছে চাওয়া ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নাই। তো যাই হোক, এইভাবে আমরা কথা বলতে থাকি, কি সিচুয়েশন, আমরা কোরআন পড়তে থাকি, নামাজ পড়তে থাকি। আমি মাঝে মাঝে কথা বলতে পারছিলাম, তো কথা বলছিলাম এবং কি সিচুয়েশন হয়েছে এগুলা শুনলাম। আমার বাবা মা আমাকে কি তন্ন তন্ন করে খুঁজতেছে, আমার পরিবার কি যে সাফারিংস করতেছে এগুলো বললো যেদিন আমি হারাই গেছি। এরপরে তো ও জানে না, মানে যখন আমি হারাই গেছি এই ভাইটা সহ আমাকে খুঁজতেছিল। তো ও বললো আর কি যে কি কি সিচুয়েশন হয়েছে, আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এরপরে ওই দিনটা যাই রাতে, ওই দিনের পর রাতের দিকে 9টার দিকে আমাদেরকে বের করা হয়। চোখে আবার কালো কাপড় বেঁধে দেয়, আবার হ্যান্ডকাপ পরে দেয়, গাড়িতে তুলে। তো আমার আবার মনে হয়েছে যে আমাদের এবার সবাইকে মিলিয়ে হয়তো ক্রস ফায়ার দিবে। তো গাড়ি চলতে থাকে, আমার সাথে ওই যে প্রথম দিন যে ভাইটাকে দেখি, যার কান্নার আওয়াজ শুনি, তাকেও গাড়িতে তোলা হয়েছে, আমাকে তোলা হয়েছে, এবং আমার সাথে আমার যে ছোট দুই ভাইকে গুম করা, পরের দিন গুম করা হয়েছে, ওদেরকে তোলা হয়েছে। আমাদের চারজনকে নিয়ে গাড়ি একটা অজানা গন্তব্যে যায় রাতের 8টা 9টার দিকে। এবং ও রাতে 8টা 9টার দিকে যখন বের হয়েছে আমরা আরো বেশি ভয় পেয়ে যাই যে এত রাতে কেন বের করা হচ্ছে, নিশ্চয়ই খারাপ কিছু ঘটতে যাচ্ছে আমাদের সাথে। তো গাড়ি এসে দাঁড়ায় একটা জায়গায়, ঠিক আমি এরকম হেলান দিয়ে আবার দেখা স্টার্ট করি যে আসলে কি হচ্ছে। তো গাড়ি থেকে নামলো একটা অফিসার, একটা ব্যক্তি, টি শার্ট পরা অফিসার না, এটা আসলে কোনো হবে। গাড়ি থেকে নেমে এইভাবে দেখলাম সে একটা হোটেলে গিয়ে একজনের সাথে কথা বলতেছে, কাদের সাথে যেন কথা বলতেছে। সে ব্যাক করলো, ব্যাক করে এসে দরজা খুললো, মাইক্রোর দরজা খুলে সে এবার চিৎকার করে উঠলো, এই ধর ধর জঙ্গি ধর, জঙ্গি ধর, এই ধর ধর ধর, এভাবে করে চিৎকার করে উঠলো জঙ্গি ধর বলে। আমার কাছে মনে হচ্ছে কি ব্যাপার, এরকম কাউকে ধরছে নাকি। এবার বলে ওই গাড়িতে 4জনকে ওরা গাড়িতে তুললো। তো 4জনকে গাড়িতে তুললো, 3জন এরকম প্যান্ট শার্ট পরা, আরেকজন এরকম পায়জামা পাঞ্জাবি পরা, টুপি পরা। তো আমি মনে মনে বলতেছি আমাদের মতোই তো, যে আমরা যে 4জন ছিলাম, আমরা 3জন প্যান্ট শার্ট পরা ছিলাম, আরেকজন এই যে প্রথম দিন আমি যার সাথে মানে যার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, ও ছিল একটা মাদ্রাসায় কর্মরত, একটা মসজিদে কর্মরত, জুব্বা পরা ছিল। তো আমি মনে মনে বলতেছিলাম যে আরো 4জন দোস্ত ঠিক সেম অ্যাটায়ার পরে আছে। আচ্ছা যাই হোক, গাড়িতে তুললো। আমি বললাম যে হয়তো আমাদের মতো ওরা অভাগা কেউ আরো 4জনকে এরকম তুলে তুলে নিয়ে আসতেছে হয়তো। আচ্ছা, গাড়ি আবার ঠিক উল্টা পথে আবার ব্যাক করা স্টার্ট করলো। বাই দ্য ওয়ে, একটা পর্যায়ে আমরা ভেবেছিলাম যে আমাদেরকে হয়তো ছেড়ে দিবে, রাস্তার মধ্যে ছেড়ে দিবে। ওরা ইনভেস্টিগেশন করে যেহেতু কিছু পায় নাই, আমরা একটু কনফিডেন্ট ছিলাম যে আমাদের তো আসলে কোনো অপরাধ ওরা প্রুফ পায় নাই, সো আমাদেরকে ছেড়ে দিবে। সো আমরা মোটামুটি এটাও মনে করছিলাম যখন গাড়ি থামছে এবং জনগণ দেখতেছিলাম। তো গাড়ি আবার ব্যাক করলো, ব্যাক করার পর দেখছি যে 4জনকে তোলা হইলো, 4জন দেখি আমি ঠিক এভাবে দেখতেছিলাম, ওরা হাসাহাসি করতেছে, গল্প করতেছে, আড্ডা মারতেছে। আমি আমি কিছু বুঝতে পারতেছিলাম না। তো আবার আমাদেরকে সেলে নিয়ে আসা হয়। সেল আনার পরে আমাদেরকে বলে কি এখানে এবার ঘুমাই যান,
খাওয়ার দিয়ে দিছিল, অনেক খাওয়ার খাইছি। খাওয়ার পরে বলছে ঘুমাই যান। আচ্ছা ওরা চলে গেল। আমি জিজ্ঞেস করলাম ফরহাদকে, ফরহাদ কাহিনী কি, কি হয়েছে? বুঝে ভাই বুঝেন নাই কি? বুঝে নাটক সাজানো হয়েছে। কি নাটক? বলছে ভাই জঙ্গি ধরা নাটক সাজানো হয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে তারা আমাদেরকে ওই জায়গায় গিয়ে মানুষের সামনে চিৎকার করে, ওই যে 4টা ছেলেকে গাড়িতে তুলছে, এই 4টা ছেলে ছিল আসলে সোর্স। আমাদের মতো ড্রেস আপ দিয়ে, ড্রেস আপ পরাইয়ে মানুষকে দেখালো যে এই 4টা ব্যক্তিকে ওরা গ্রেফতার করছে। আমাদেরকে তো গাড়িতেই রেখে দিছিল, আমাদের গাড়ি থেকে তো নামানো হয় নাই। তখন মনে বলছে এরা যে এত নিকৃষ্ট প্রাণী হইতে পারে, এত নিকৃষ্ট জীব, যে আল্লাহ তাআলা এদেরকে যে কি দিয়ে বানাইছে, এরা যে পশুর চেয়ে অদম। পরের দিন আমাদেরকে সকালে বের করা হইল, 4 জনকে বের করার পরে সমস্ত মিডিয়াতে, প্রথম আলো, সময়, প্রথম আলো তো আসলে সময় টিভিতে দেখাচ্ছিল ভিডিও করে। তো সাংবাদিকরা বলতেছিল আপনারা হাঁটেন, আমাদেরকে হাঁটানো হচ্ছে। তারপর মিডিয়া দেখলাম যে ভিডিও করে চলে গেল, আবার আমাদেরকে আবার সেলে নিয়ে আসা হইলো। ওটাও একটা প্রথম দিনে, ওইটা প্রথম দিন যে সেলে ছিলাম ওইটাই লাস্ট মোমেন্ট, লাস্টেই আবার সেই সেলে রাখা হয়েছে। ওইটাও গুম সেল। আমি তখনও পর্যন্ত আসলে জানি না, মানে যখন মিডিয়ার সামনে আমাদেরকে হাঁটাচ্ছিল তখন আমি দেখলাম যে র্যাব 11 গাড়ি, র্যাব 11 গাড়ি। তো র্যাব 11, তখন আমি বুঝলাম যে আমাকে র্যাব 11 আনা হয়েছে, বাট র্যাব 11 কোথায় তখন আমি মানে জানি না। সো এরপর এগুলো সব ওদের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে আমাদেরকে নিয়ে দেখলাম যে একটা থানায় নিয়ে গেল। থানায় নিয়ে পুলিশকে পরিচয় করা দিচ্ছে ওরা যে এগুলো জঙ্গি ধরছি আমরা। আমরা তো স্তব্ধ। আমরা সরাসরি এখানে প্রতিবাদ করলাম, না ভাই ওরা তো মিথ্যা কথা বলতেছে আমাদেরকে, আমরা এরকম কিছুই না, ওরা আমাদের ঘর থেকে তুলে নিয়ে আসে। তখন আমরা লাউডলি বলতেছিলাম। তো তখন যখন থানায় নিয়ে আসছে, আমি রিকোয়েস্ট করতেছিলাম ভাই আমার বাসায় একটু কথা বলতে দেন। 10 দিন আমি আমার পরিবারের সাথে কোনো কথা বলতে পারিনি, তারা আমার জন্য দুশ্চিন্তা করতেছে। না, কোনো কথা বলা যাবে না, মানে তারা আমাকে কোনো কথাই বলতে দিবে না আমাদেরকে পরিবারের সাথে। সো আমাদেরকে যখন আসলে ওসি রুমে নিয়ে গেছিল, ওসি রুম থেকে যখন আমাদেরকে গারদে নিয়ে আসতেছিল, ওই সময়ে একটা আঙ্কেলকে দাঁড়াইছিল, আমাদেরকে দাঁড় করানো হয়েছিল, লিস্টিং করা হচ্ছিল আমাদের নামে। একটা আঙ্কেলকে খুব রিকোয়েস্ট করলাম, আঙ্কেল আপনার ফোনটা দেন, আমি একটা ফোন প্লিজ একটু দেন। তো আঙ্কেলটা দেখে আমাকে তার ফোন দিল। দেওয়ার পরে আমি তাড়াতাড়ি টাইপ করে, আমার মার নাম্বারটা আমার মুখস্থ ছিল, ফোন করলাম। এবার আমি যখন আম্মাকে বললাম মা আমি মাসরুর, আমার মা অনেক জোরে কান্না করে উঠলো। তারপর আমার আম্মা কথা বলতে পারে নাই, আমার আব্বাকে দিয়ে দিল। আমার আব্বা অনেক জোরে কান্না করে উঠলো। আমি তখন নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারে আমিও কান্না করতেছিলাম, যে 10 দিন পরে তারা প্রথম আমার কণ্ঠ শুনলো। এবং শ্বাস করে আমার মোবাইলটা আমার থেকে কেড়ে নিয়ে ফেলা হলো। আমি 1 মিনিট কথা বলতে পারছি। তো আমার আর কথা বলতে পারলাম, বাট মানে আমার বাবা মা হয়তো বুঝতে পারছে যে আমি বেঁচে আছি, অন্তত এইটুকু জানলো তারা। তো এখান থেকে হচ্ছে আমার পরবর্তী জেল খানায় যাত্রা, 9 মাসের জেল জীবন। তো আমাদেরকে জেলখানায় নেওয়া হইলো। তো যে নারায়ণগঞ্জ জেলের মধ্যে আরেকটা জেল, সেটা আমাদের আরেকটা ছোট এরিয়ার মধ্যে একটা, ওইটা জেলের মধ্যে আরেকটা জেল, যে নারায়ণগঞ্জের সব খুনি, ইয়াবা ব্যবসায়ী, সব ধর্ষক, রেপিস্ট সবাই খোলামেলা জায়গায় হাঁটা চলাফেরা করতে পারতো। বিশাল এলাকা ছিল, পুকুর ছিল, সবাই পুকুর ঘাটে বসে থাকতে পারতো। আমাদেরটা হচ্ছে আমাদের একটা টেরিটরি ছিল, একটা এরিয়া, ওই 4 দেয়ালের একটা এরিয়া, ওটার বাইরে আমরা বের হইতে পারবো না। সো এটা হচ্ছে আরেক জুলুমের একটা রাজ্য ছিল। তো ওইখানে যদিও ওইখানে গিয়ে দেখলাম যে আমার মতো সাফারারি অনেক, আরো 25 জন 30 জন, সবাইকে কোনো না কোনো ভাবে এরকম গুম রাখছে, কাউকে 4 মাস। অনেক আলেম ওলামা এখানে ছিল, ওদেরকে দেখলাম। বাট অন্তত গুম থেকে ওইখানে আলহামদুলিল্লাহ মানে বেটার ছিলাম। খাওয়া দাওয়ার অবস্থা খুব বাজে ছিল। ওইখানে তো চোর চারটা আরো বেশি। সরকারের খাওয়া দাওয়ার বাজেটের মধ্যে ওরা মানে 80% চুরি করতো, 20% রাখতো।
সো খুনি হাসিনার পুরোপুরি একটা রাজ্য ছিল আর কি, যে লুটপাটের রাজ্য। সো এভরি সিঙ্গেল জায়গায় ওরা লুটপাট করছে। সো ইভেন কয়েদিদের খানাতে ওরা ভাগ বসাইছে। তো যাই হোক, তো জেল জীবন এভাবে কাটলো। সো জেলের বিষয়টা ছিল এমন যে আমরা জেলের মধ্যে ছিলাম সবচেয়ে বেশি বড় ক্রিমিনাল, মানে মার্ডাররা এরকম ক্রিমিনাল না, রেপিস্টরা এরকম ক্রিমিনাল না, সবচেয়ে বড় ক্রিমিনাল ছিলাম আমরা এই জঙ্গি মামলার যারা। এখন সে জঙ্গি কি জঙ্গি না, সে আসলেই কোনো সংগঠনের সাথে জড়িত, এটা ফ্যাক্টর না। ওকে যেহেতু র্যাব তুলছে, সো আমরা আসছি, আসার পর আমরা নিউজ দেখি নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকায় গোপন বৈঠকের সময় হাতে নাতে নাশকতা পরিকল্পনার সময় তাদেরকে ধরা হয়। সো ওই যে আমাদেরকে গাড়িতে করে নামিয়ে ওইখানে হোটেলের সামনে ওরা একটা ড্রামা করলো জঙ্গি ধর বলে। সো তারা একটা নাটক করলো। সো র্যাব 11-এর কতিপয় অফিসার 2020 সালে কারা অফিসার ছিল আমি নাম এখানে বলতে চাচ্ছি না, আপনারা খুঁজলেই পাবেন 2020 সালে কারা অফিসার ছিল। সো তারা এই নিকৃষ্ট কাজগুলো করতো জাস্ট বিকজ প্রমোশনের লোভে, অ্যাওয়ার্ড পাওয়ার লোভে। হ্যাঁ, শেখ হাসিনা ওই অফিসারকে মানে 2বার মনে বিপিএম নাকি একটা অ্যাওয়ার্ড আছে না, ওগুলা ব্যাচ ট্যাচ পড়াই 2বার পাইছে এইগুলাই করেই। এবং তার কাজ ছিল হচ্ছে মানে মানুষকে ধরে মানে ফেক ড্রামা করে জঙ্গি নাটক করবে, এটা হচ্ছে তার অ্যাক্টিভিটি ছিল। এটা দিয়েই সে বেনজিরকে সন্তুষ্ট করতো, শেখ হাসিনাকে সন্তুষ্ট করতো। সো এইটা দিয়ে সে এটা তার মানে পোর্টফোলিও বানাইতো এটা দিয়ে। সো এটা কত ভাইদের উপর সে যে এই সেম কাজটা করছে, অনেক বোনদের উপরও সে এই কাজগুলো করতো। সো জেল জীবনের বিষয়টা মানে আমাদের জন্য একটু কষ্টকর হতো, যেহেতু ওইখানে একটা 4 দেওয়ালের মধ্যে বন্দি, কিন্তু আমরা আকাশটা দেখতাম, গাছপালা দেখতাম। কিন্তু আমাদের কাজ ছিল আসলে বই পড়াশোনা করা, এর বাইরে আর কোনো কাজ ছিল না। নামাজ পড়া, খাওয়া দাওয়া, এটাই। জেলের যে পার্টটাতে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতো, আমার জেলের সেল থেকে অপোজিটে কারারক্ষীদের এই যে যারা থাকতো ওই বিল্ডিংটা দেখা যেত। সো কারারক্ষীরা ওই বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে তাদের বাচ্চাদের সাথে খেলতো। সো আমি আমার রুম থেকে দেখতাম। সো যখন বাচ্চাদের সাথে খেলতো তখন আমি তখন আমি পুরাই হয়ে যেতাম, মেন্টালি টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। আমি আমার বাচ্চাদেরকে তখন বেশি মিস করতাম। এবং ওই সময় করোনার সময় ছিল, আমাদের ফ্যামিলির সাথে কথা বলার কোনো সুযোগই ছিল না। মানে টোটাল হিউম্যান রাইটস সব ডিস্ট্রয়েড ফর তথাকথিত জঙ্গি মামলার আসামিদের জন্য। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই, যদিও অন্যান্য কয়েদিরা সপ্তাহে 2-3বার কথা বলতে পারতো। আমি আমার ফ্যামিলির সাথে কোনো কথা বলতে পারি নাই। ঈদ গেছে, কোরবান গেছে, আমি কথা বলতে পারি নাই। আমি আমার বাচ্চাদের কণ্ঠ শুনতে পারি নাই। সেইভাবেই জেল জীবন পার হয়ে যায়। সো আমি জেল থেকে বের হয়ে দেখি আমার বাচ্চারা বড় হয়ে গেছে। আমার বাচ্চা তখন, আমি জেল থেকে আসার পর চিটং আস্তে আস্তে সকাল হয়ে যায়। তো সকালে যখন আমি টায়ার্ড, অনেক ঘুমাতে যাব, তো আমি ঘুমাতে যাই। আমি আমার এই যে ছোট বাচ্চা, ওর 2 বাচ্চার পাশেই ওদের পাশে গিয়ে আমি শুয়ে পড়ি। তো ওরা যখন, এবং ওদেরকে আমি টোকা দিই ঘুম থেকে উঠানোর জন্য, উঠেছি। তো উঠে ওরা যখন আমাকে দেখে, ওরা খুব অ্যাস্টনিশ হয়ে এই লোককে ওদের পাশে, ঠিক আছে। ওরা চিনে না আমাকে, তবে আমার মেয়ে আমাকে চিনছে। আমার মেয়ে খুব কান্না করবো তখন 2-2.5 বছর হয়, মনে হয় 2.5 বছর। ও চিনছে, খুব কান্না করে। কিন্তু সেকেন্ডটাও আসলে আমাকে চিনতেই পারে নাই, টোটালি চিনতেই পারে নাই। ও প্রথম দেখছে এরকম একটা লুক। সো এটাই হচ্ছে আমার জার্নি। আর অনেক স্মৃতির, আর অনেক কিছু, সবকিছু বলতে পারি নাই আসলে, অনেক কিছু ভুলে গেছি। যতটুকু বলছি স্মৃতির পাতা থেকে, যতটুকু ছিল ততটুকুই বলছি। সো আমার এখনো সাফারিংসটা আছে, আমার এই মামলাটা এখনো চলতেছে, আমি এখনো হাজিরা দিই।
আমি জানি না এই মামলা কখন শেষ হবে, আদৌ কি শেষ হবে কিনা, নাকি আদৌ কোনো এক সময় রায় হয়ে আমার কোনো শাস্তি হবে কিনা, হয়তো আবার জেলে যেতে হইতে পারে। কিন্তু ওই অফিসারগুলা অনেক বড় বড় র্যাঙ্ক নিয়ে বড় বড় পজিশনে আছে, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে, তারা তারা গাড়ি করেছে, বাড়ি করেছে। আমি আমি আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল, আমি আমার আর জব করা হয়ে উঠে নাই। জেল থেকে বের হয়ে আমি কি করব? জব করব যে মামলা শুনলেই তো কেউ জব দিবে না। সো আমি জব করার মেন্টালিটিও মানে হারাই ফেলি। তখন আমি ব্যবসা করার চিন্তা ভাবনা করি। আমি মাছের ব্যবসা করি প্রায় 1 বছর। আমি মাছের ব্যবসা করি এমন যে রেডিসন হোটেলে আমি প্রকিউরমেন্ট ম্যানেজার ছিলাম, সুটেড বুটেড হয়ে থাকতাম। সেই রেডিসনের সামনে দিয়ে আমি মাছের ভ্যানে করে করে মাছ, এই একটা ছোট দোকান ছিল, ওই দোকানে করে মাছ বিক্রি করছি। এর পরবর্তীতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দেন গ্লোবাল এরিনাতে আমার এক্সপেরিয়েন্স, প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করার। সো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, নিজের কোম্পানি ফর্ম করেছি। আল্লাহ সবসময় আমার পাশে ছিলেন। সো আল্লাহ একের পর এক মিরাকেল আমাকে দেখিয়েছেন। জিরো থেকে আল্লাহ তাআলা আমাকে এমন একটা পজিশনে এনেছেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে আমি যতটুকু না অ্যাচিভ করতাম, এখন তার চেয়ে বেশি অ্যাচিভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো আল্লাহ তাআলা আমাকে ফিরাই দেন নাই, আর আল্লাহ তাআলা আমাকে ব্যর্থ করেন নাই। কারণ তারা বলেছিল, মাসুদ তোমার লাইফ তো ডেস্ট্রয় হয়ে গেল, তুমি লাইফে তো আর কিছু করতে পারবা না। আমি প্রথমে ইন্ট্রোডাকশনে সেজন্য আমি আমার পরিচয়টা দিয়ে দিছি যে নাও সি হোয়ার আই এম, আলহামদুলিল্লাহ। ইউ আর নাও এ ক্রিমিনাল, ইউ পিপল আর ক্রিমিনাল, লুকিং আফটার ফরগিভনেস ফ্রম আস। বাট আমরা তোমাকে কত বলেছিলাম, আমরা সবসময় বলছি ভাই আমাদের তো কোনো দোষ নেই, আমাদেরকে ছেড়ে দেন। তোমরা হাসতা, তোমরা আমাদেরকে নিয়ে তাচ্ছিল্য করতা। আই ডোন্ট নো তোমরা কে তোমাকে ফরগিভ করবে তোমাদের এই কর্মের কারণে। আমি জানি না আল্লাহ তাআলা তোমাদেরকে ফরগিভ করবে কিনা, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেফে রেখেছেন। আমরা আমাদের ডিগনিটি নিয়ে চলতেছি, সম্মান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু তোমরা লুক অ্যাট ইউরসেলফ। সো এটাই হচ্ছে আমার গল্প। কোনো একদিন আমাদের জেল জীবনের কাহিনী নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।